তাহলে আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, a 19-year-old woman has recently started work as an apprentice in a carpentry factory. She reports cough and which worsens as the working week progresses. Unusually, however, she seemed free of symptoms when she joined some friends on a week's holiday to Spain, and certainly she is better at weekend days. Her peak flow in the GP surgery is 450 liters per minute. You suspect that she might have occupational asthma. Which of the following is the most appropriate way to diagnose this? তাহলে এই প্রশ্ন আমরা এর আগেও ডিসকাস করছি যে অকুপেশনাল অ্যাজমা সিনারিও। ইউজুয়ালি পেশেন্ট যখন দেখা যাবে ওয়ার্ক প্লেসে থাকছে তখন তার সিমটম বেশি হইতেছে, যখন হলিডেতে থাকবে বা ছুটির দিনগুলোতে তার হচ্ছে যে সিমটমসগুলো কম থাকে। এটা হচ্ছে অকুপেশনাল অ্যাজমার টিপিক্যাল সিনারিও। আমরা হচ্ছে পিকগুলো ডায়েরি মেনটেন করার মাধ্যমে ডায়াগনোস করতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে পিকগুলো ডায়েরি। এটা হলিডের সময়, তারপর হচ্ছে যে ওয়ার্কিং আওয়ারগুলোতে মেজার করে আমরা দেখবো যে এটা কেমন থাকতেছে। ওকে, a 38-year-old man with a history of asthma presents with weakness of his right hand and of plantar flexion of his left foot. His asthma is managed with a salmeterol fluticasone combination inhaler. On examination, blood pressure 152/91 mm mercury and has polyphonic wheeze on auscultation. On investigation, patient has raised eosinophil count, sodium, potassium, creatinine within normal limit. Urine dipstick showed proteinuria and hematuria. Which of the following is the most appropriate auto antibody to test for? Diagnosis কি তাহলে? পেশেন্টটা আছে অ্যাজমা আছে, সাথে নিউরোপ্যাথি আছে, এটা হচ্ছে রেজড ইওসিনোফিল কাউন্ট, আর সাথে জিএন এর লাইক ফিচার্স আছে। আমরা এর আগে বলছিলাম যে অ্যাজমার সাথে যদি জিএন লাইক ফিচার্স থাকে বা নিউরোপ্যাথি থাকে অথবা পালপুল পালপুরা থাকে, অথবা যদি এমন বলা হয় যে রেজিস্ট্যান্ট অ্যাজমা টিপিক্যাল ড্রাগগুলোতে রেসপন্স করতেছে না, সাথে ইওসিনোফিল কাউন্ট অনেক বেশি, তাহলে সেটা ডায়াগনোসিস হচ্ছে ইজিপিএ। এবং ইজিপি এর ক্ষেত্রে আমাদের পজিটিভ থাকে হচ্ছে পিয়াঙ্কা। আঙ্কা মেডিয়েটেড যে ভাস্কুলাইটিস আছে এর মধ্যে স্মল ভেসেল ভাস্কুলাইটিস গুলো জিএনও করতে পারে। আমরা এটাকে বলছিলাম যে পরীক্ষার জন্য আমরা মনে রাখবো হচ্ছে সিয়াঙ্কা পজিটিভ এন্ড পিয়াঙ্কা। সিয়াঙ্কা পজিটিভ কোথায় কোথায় হইতে পারে? সিয়াঙ্কাটা মেইনলি হচ্ছে গ্রানুলোমাটোসিস পলিএনজাইটিস বা ওয়েজনাস গ্রানুলোমাটোসিস, এটাতে পজিটিভ থাকে। আর পিয়াঙ্কা পজিটিভ কোথায়? এটা হচ্ছে মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস, আর এটা হচ্ছে ইওসিনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিএনজাইটিস বা ইজিপিএ। তাহলে প্রিয়াঙ্কা এর বাইরে আরো অনেক পজিটিভ হইতে পারে, যেমন পিএসসি তে পজিটিভ হইতে পারে, আইবিডি পজিটিভ হইতে পারে। পরীক্ষার জন্য আমাদের এইটা হচ্ছে বেশি মনে রাখা জরুরি। আর যারা এমএসসি পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে এর বাইরে একটু মনে রাখা লাগবে, সেটা হচ্ছে সিয়াঙ্কাটা সরি জিপিএ বা ওয়েজনেস গ্যালোমেট্রিসে সিয়াঙ্কার সাথে প্রিয়াঙ্কাও পজিটিভ হইতে পারে। সিয়াঙ্কাটা বেশি কমন, বাট সামটাইমস প্রিয়াঙ্কা পজিটিভ থাকতে পারে। তো সেক্ষেত্রে সিনারিটি একটু খেয়াল করে দেখা লাগবে যে এই ক্ষেত্রে পেশেন্টের গ্রানুলোমাটোস ডিজিজ আছে কিনা, কোনো
তারপর নেজাল ডিফর্মিটি বা ক্যাস্টিং আছে কিনা, ইএনটি ইনভলভমেন্টটা বেশি কিনা, এই ধরনের ফিচার্সগুলো দেখে তখন আমরা আলাদা করবো। আদারওয়াইজ এমনি নর্মাল যে প্রশ্নগুলো সেক্ষেত্রে সাধারণত সি অ্যাঙ্কার থাকলে জিপিএ আর পি অ্যাঙ্কার থাকলে মাইক্রোস্কোপিক এনজাইটিস বা ইজিপিএ, এগুলো সিনারিও বেশি দেওয়া থাকে। Which of the following should he strictly avoid for the foreseeable future? A 19-year-old man is reviewed a few days after admission for a spontaneous primary pneumothorax. He is a non-smoker who plays the trumpet for a local orchestra. He was treated with a chest drain and acid full inflation of the lung. তাহলে একটা ইয়ং পেশেন্ট স্পন্টেনাস প্রাইমারি নিউমোথরাক্স হয়েছে, পেশেন্টটা হচ্ছে চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল এবং তার লাঙে কমপ্লিট ইনফ্লেশন হয়েছে। এই পেশেন্টের জন্য স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে কোনটা? এক্সেলেন্ট। তাহলে সে স্কুবা ডাইভিং এই পেশেন্ট করতে পারবে না। নিউমোথরাক্সের পেশেন্টের ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট থাকে, একটা হচ্ছে ফ্লাইং ইন এরোপ্লেন, এয়ার ট্রাভেল করতে পারবে কিনা, একটা হচ্ছে স্কুবা ডাইভিং করতে পারবে কিনা। এই পেশেন্ট কি এয়ার ট্রাভেল করতে পারবে? এক্সেলেন্ট। নাহলে এক্স-রেতে ফুল ইনফ্লেশন হওয়ার 7 ডেজ পর থেকে সে চাইলে এয়ার ট্রাভেল করতে পারবে। এক্স-রেতে ফুল ইনফ্লেশন হইতে হবে এন্ড আফটার 7 ডেজ এয়ার ট্রাভেল করতে পারবে সে। তাহলে দুইটা গাইডলাইন খুবই পড়ে। আর স্কুবা ডাইভিং কখনো করতে পারবে কিনা? পেশেন্টের নিউমোথরাক্স হওয়ার পরে স্কুবা ডাইভিং হচ্ছে স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড, বাট যদি কোনো পেশেন্টের ফ্লুইডোডিসিস করা থাকে কেমিক্যাল বা সার্জারির মাধ্যমে, তাহলে সেই পেশেন্টগুলো চাইলে হচ্ছে যে স্কুবা ডাইভও করতে পারে। তো ইউজুয়ালি পরীক্ষার প্রশ্ন এত কমপ্লিট করে আসে না, আমাদের দুইটা মনে রাখলে হবে যে কোনো একটা পেশেন্টের নিউমোথরাক্স হওয়ার পরেই স্কুবা ডাইভিং একদম স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে, স্মোকিং স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে, আর এক্সরে যদি আমরা দেখি ফুল ইনফ্লেশন হয়েছে লাংসটা, তাহলে 7% তাহলে এয়ার করতে পারবে। তাহলে এই তিনটা প্রশ্ন পরীক্ষা খুব ফ্রিকোয়েন্টলি আসে। A 62-year-old patient has been admitted with a large left-sided pneumothorax. He has a past history of COPD, for which he has a home nebulizer and takes a high-dose citrate inhaler. A chest drain was inserted some 60 hours earlier, yet when you review it, the drain is still swinging and producing bubbles. then একটা সিওপিডি পেশেন্ট, তার লাস্ট লেফট সাইডে নিউমোথরাক্স হয়েছে, চেস্ট ড্রেন দেওয়া হয়েছে 60 আওয়ার মানে অলমোস্ট 2.5 days, এরপরও দেখা আছে তার এখনো হচ্ছে ড্রেনটা সুইং হইতেছে আর এখনো বাবল আসতেছে। এই পেশেন্টের জন্য নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কি? স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছে না নাকি দুই একজন? ওকে, পেশেন্টের এখনো হচ্ছে যে সুইঙ্গিং হইতেছে প্লাস বাবল আসতেছে, তার মানে এখনো তার নিউমোথরাক্স রয়েছে এবং এখনো এয়ার আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে যে আসলে মুখস্থ টাইপের কোশ্চেন, মানে আগে থেকে জানা থাকলে অ্যান্সার করা কঠিন। আমরা যখন কোনো পেশেন্টের চেস্ট ড্রেন দিব, চেস্ট ড্রেন রিলেটেড কয়েকটা ম্যানেজমেন্ট আসে। যেমন কোনো একটা পেশেন্টের লাংটা ফুলি ইনফ্লেশন হয় নাই কিন্তু চেস্ট ড্রেনে কোনো বাবল আসতেছে না, এটা একটা প্রশ্ন আসতে পারে যে কি সমস্যা হয়েছে। সেকেন্ড আসতে পারে যে 48 ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এখনো বাবল আসতেছে।
কোনো পেশেন্টের ড্রেনের সুইঙ্গিং হইতেছে এবং বাবুল আসতেছে মানে ড্রেনটা ঠিকঠাকই আছে, ড্রেনে আমাদের কোনো ঝামেলা নেই। তাহলে এখানে হচ্ছে আমাদের মেইন প্রশ্ন হচ্ছে এখান থেকে মুখ আসতে হবে, সেটা রিজলভ কেন হচ্ছে না। যদি 48 আওয়ার্স পরেও যদি রিজলভ না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কার্ডিওথোরাসিক সার্জিক্যাল রিভিউ লাগবে। মানে আমাদের এফসিএস এর জন্য এটুকু জানলে হবে যে আপনার 48 আওয়ার্স যদি রিকভারি না হয় তাহলে আমরা কার্ডিওথোরাসিক সার্জিক্যাল রিভিউ করব। যদি কোনো পেশেন্টের লাংস ইনফেকশন হয় নাই কিন্তু কোনো ড্রেনে কোনো বাবল আসতেছে না, সুইঙ্গিং হইতেছে না, তাহলে সেক্ষেত্রে দেখবো ড্রেনে কোনো সমস্যা আছে কিনা। কি কি সমস্যা হতে পারে? একটা হতে পারে ড্রেন টিউবটা মিসপ্লেসমেন্ট হয়ে যেতে পারে, দেখা যাচ্ছে সে ড্রেনটা জায়গা থেকে সরে গেছে। দুই একটা হইতে পারে এটাকে বলে কিঙ্কিং বা টর্শন হইতে পারে, মানে ড্রেন টিউবটা কোনো কারণে হয়তো প্যাচ খেয়ে গেছে বা হচ্ছে কোনো জায়গায় চাপ লেগে গেছে যে কারণে তার একটা পাস করতেছে না, তাহলে এই ধরনের কোনো সমস্যা হতে পারে, আমরা ড্রেনটা রিচেক করবো। আরেকটা আসতে পারে ড্রেন টিউব আমরা খুলবো কখন, একটা পেশেন্টের চেস্ট ড্রেন দেওয়ার পরে সেটা কখন আমরা রিমুভ করবো। তাহলে চেস্ট ড্রেন রিমুভ করার আগে আমাদের দেখতে হবে যে বাবলিং সব বন্ধ হয়েছে কিনা, একটা চেস্ট টেস্ট করে দেখতে হবে যে কমপ্লিটলি লাংটা ইনফ্লেশন হয়েছে কিনা। যখন ইনফ্লেশন হবে এর পরবর্তী মর্নিং এ আমরা হচ্ছে ড্রেনটা রিমুভ করবো। তাহলে তিনটা প্রশ্ন আমরা পড়লাম, একটা হচ্ছে চেস্ট ড্রেনের রিমুভ কখন করব, সেকেন্ড হচ্ছে একটা পেশেন্টের লাংটা ইনফ্লেশন করে নাই, নিউমোথাক্স এখন আছে কিন্তু ড্রেনে কোনো বাবল আসতেছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, ড্রেন টিউবটা চেক করবো যে কোনো সমস্যা হয়েছে কিনা, এটা সরে গেছে কিনা বা প্যাচ খেয়ে গেছে কিনা বা কোনো চাপ লাগছে কিনা। আর থার্ড হচ্ছে ড্রেন টিউবটা ঠিকঠাকই আছে বাট 48 পরে গিয়েও এখন হচ্ছে বাবল আসতেছে, নিউমোথাক্সটা এখনো ইমপ্রুভ করে নেই। তাহলে তিনটা ম্যানেজমেন্ট আমাদের পরীক্ষার জন্য লাগবে। আর এমএসসিবির ক্ষেত্রে আরো কিছু ম্যানেজমেন্ট আছে, চেস্ট ডিএনএ নেগেটিভ প্রেশার দিব কি না দিব, কতটুকু দিব, তারপর ভ্যাটস প্রসিডিউর করা লাগবে কিনা, এই রিলেটেড আরো কিছু এক্সট্রা ইনফরমেশন সেখানে লাগবে। Which of the following is the most important factor in airflow limitation in severe emphysema? এমফাইসেমা হচ্ছে ওয়ান টাইপ অফ সিওপিডি। এই ক্ষেত্রে কি ধরনের এয়ারফ্লো লিমিটেশন হয় বা এয়ারফ্লো লিমিটেশন ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা? এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে সিওপিডির প্যাথোজেনেসিস বা এমফাইসা প্যাথোজেনেসিস আমরা অলরেডি ক্লাসে ডিসকাস করছি। তাহলে এখানে মেইনলি সমস্যা কি, ইলাস্টিক ফাইবারগুলো ড্যামেজ হয়ে যায়, ফলে লাংসের যে ইলাস্টিক রিকয়েল বা ইলাস্টিসিটি এটা লস হয়, এটাই হচ্ছে এমফাইসেমার মেইন প্যাথোজেনেসিস। এটা একটু মুখস্থ টাইপের কোশ্চেন, এখানেও বোঝার তেমন কিছু নাই। A 56-year-old alcoholic is admitted to the emergency department with pyrexia and cough productive of green sputum. He admits to drinking around 8 pints of cider per day and an unspecified amount of gin. He has been admitted on a number of occasions with decreased consciousness and once previously with aspiration pneumonia. On examination, he is pyrexial with a blood pressure of 105 by 60 mm mercury and has bilateral coarse death sounds and crackles on auscultation. ইনভেস্টিগেশনের মধ্যে তার ডাব্লিউসি কাউন্ট বেশি আছে, আদারগুলো মোটামুটি নর্মাল, ক্রিয়েটিনটা বেশি, চেস্ট এক্স-রে শোজ ক্যাভিটিং লেশন ইন দ্য আপার লোব। মেইনলি হচ্ছে অ্যালকোহলিক পেশেন্ট, সাথে পেশেন্টের নিউমোনিয়া ফিচার্স আছে, আর হচ্ছে একটা ক্যাভিটাল রিলেশন আছে। তাহলে অ্যালকোহলিক পেশেন্টের যদি নিউমোনিয়া হয় সাথে যদি ক্যাভিটাল রিলেশন থাকে তাহলে এটা পরীক্ষার জন্য ক্লাসিক্যাল সিনারিও ফর ক্লেবশিয়েলা নিউমোনিয়া। ক্যাভিটাইলেশন আর কোথায় হতে পারে ইন কেস অফ নিউমোনিয়া? ক্যাভিটাইলেশন অনেক কথা আছে, একটা হতে পারে স্টাফোরিয়াস। তাহলে এই পেশেন্টটা যদি একই রকম সিনারি যদি আমরা একটু চেঞ্জ করে দিই যে আইভি ড্রাগ অ্যাবিউজার,
আইভি ড্রাগাভিজার সাথে নিউমোনিয়া আছে, সাথে ক্যাভিটেশন আছে, তাহলে তখন ডায়াগনোস হয়ে যাবে। যদি আমরা দেখি অ্যালকোহলিক পেশেন্ট সাথে নিউমোনিয়া, তাহলে আমরা চিন্তা করবো ক্লিপসিয়েলা, অথবা অ্যালকোহলিক পেশেন্ট সাথে ক্যাভিটাইলেশন আছে। আর যদি দেখি আইভি ড্রাগ অ্যাবিউজার এর সাথে নিউমোনিয়া বা ক্যাভিটাইলেশন আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে হচ্ছে স্টাফিলোকোকাস অরিয়াস। ক্লেবশেলে আরেকটা ক্লু থাকতে পারে স্পুটামের ক্যারেক্টারিস্টিক উপরে, যেটা হচ্ছে এমএসসি পরীক্ষাগুলোতে আসে, এফসিএস ইউজুয়ালি আসে না। সেটা হচ্ছে রেড কর্ন জেলি। তাহলে স্পুটামের যদি বলে রেড কর্ন জেলি, তাহলে সেটা ইন্ডিকেট করে হচ্ছে ক্লেবশিয়েলা। আর যদি বলে রাস্টি কালার স্পুটাম, তাহলে সেটাই ইন্ডিকেট করে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়ার এই যে অর্গানিজম আইডেন্টিফাই করা ফ্রম ক্লিনিক্যাল ফিচার্স, এটা এফসিপিএস এবং এনসিপি দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট। এফসিপিএস এর মানে লাস্ট কোনটা পরীক্ষায় এই দুইটা প্রশ্ন আসছিল এখান থেকে। সো এখান থেকে 4 মার্ক মোটামুটি প্রায় পরীক্ষায় থাকে, 4 মার্ক না থাকলেও 2 মার্কের একটা প্রশ্ন মোটামুটি এখান থেকে থাকবে। আর এমএসসি পরীক্ষা তো এখান থেকে প্রশ্ন থাকবে, সাথে নিউমোনিয়া ম্যানেজমেন্ট রিলেটেড, বিশেষ কাপ 65 এর উপর ডিপেন্ড করে ম্যানেজমেন্ট, এই রিলেটেড প্রশ্ন মোটামুটি থাকবেই। সো এই কমেন্ট টপিকস থেকে মিস করা যাবে না। রিজনালের ক্ষেত্রে কি ক্লু থাকতে পারে? একটা হিস্ট্রি থাকতে পারে পেশেন্টের এয়ার কুলার এক্সপোজারের। এটা হইতে পারে সে পেশেন্ট কোনো হোটেল ট্রাভেলিং করছে, বা হচ্ছে রিসেন্ট কোনো ট্রাভেলিং হিস্ট্রি আছে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি পেশেন্টগুলো সিভিয়ার হাইপোনেট্রিমিয়া হিস্ট্রি থাকে। তবে এখানে একটা জিনিস আমাদের মনে রাখা লাগবে, যে কোনো নিউমোনিয়া পেশেন্টের হাইপোনেট্রিমিয়া হইতে পারে ডিউ টু সিআর। তাহলে যদি শুধু হাইপোনেট্রিমিয়া থাকে, সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হচ্ছে লিজনেলা। বাট হাইপোনেট্রিমিয়া হ্যাজ যদি আদার ফিচার্স থাকে, তাহলে সেক্ষেত্রে অন্যান্য কোনো স্পেসিফিক অর্গানিজমের ফিচার্স আছে কিনা এটা আমাদের দেখা লাগবে। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এর আগে এফসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে একটা ইয়ং পেশেন্ট অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করছে, সাথে নিউমোনিয়া আছে, নিউমোনিয়া আছে সাথে অ্যানিমিয়া আছে আর কি। আর এর সাথে পেশেন্টের হাইপোনেট্রিমিয়া আছে। ইনভেস্টিগেশন করে দেখা গেছে পেশেন্টের হিমোগ্লোবিন কম, সাথে হচ্ছে টুম স্টেজ পজিটিভ। ডায়াগনোসিস কি? তাহলে একদিকে আমরা দেখছি হাইপোনেট্রিমিয়া আছে, আর একদিকে দেখছি অ্যানিমিয়া আছে। তো সেইবার অনেকেই পরীক্ষায় প্রশ্নটা ভুল করে আসছে অ্যান্সারটা। বেশিরভাগই মনে করছে যেহেতু সিভিয়ার হাইপোনেট্রিমিয়া আছে, সো লিজিওনাল দিছে অনেকে। আবার অনেকে অবশ্যই অ্যান্সার ঠিকও করছে, যে অ্যানিমিয়া আছে, ইয়ং পেশেন্ট, মাইক্রোপ্লাজমা দিছে। তাহলে এটার ক্ষেত্রে হাইপোনেট্রিমিয়া এক্সপ্লেনেশন হচ্ছে হাইপোনেট্রিমিয়া যে কোনো ইনফেকশনে হইতে পারে, স্প্লিট ইনফেকশনে। তাহলে সিআর এর একটা কজ হচ্ছে নিউমোনিয়া, সো যে কোনো নিউমোতে আমাদের হাইপোনেট্রিমিয়া থাকতে পারে। তাহলে এই ধরনের যদি অ্যানিমিয়া বা কুমটেস পজিটিভ এই ধরনের কথা যদি না বলা থাকে, অ্যানিমিয়া শুধু বলা থাকে যে পেশেন্টের হাইপোনেট্রিমিয়া আছে, নিউমোনিয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার আছে লিজনেলা। আর মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে দুইটা গুলো আমাদের ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইয়ং পেশেন্ট, আর একটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া ফিচার্স। এফসিডিএস এর জন্য এই দুটাই কমনলি থাকে। আর এমআরসি পরীক্ষার জন্য এর সাথে আমরা একটা বলছিলাম যে স্ক্রিনে ইরাইথিমা মাল্টিফর্মি আছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট ক্লু। ওকে, তাহলে এগুলো হলো নিউমোনিয়ার জন্য আমাদের। তাহলে নিউমোনিয়ার এগুলো খুব ভালো করে পড়বেন। আমাদের যে নোটস দেওয়া আছে গ্রুপে, নোটসে নিউমোনিয়া একসাথে করা আছে, কোন অর্গানিজমের জন্য কোন ইনফেকশন। এগুলো হচ্ছে কমন: স্ট্রেপ্টোককাস নিউমোনি, স্টাফ অরিয়াস, ক্লেবশিয়েলা, তারপর হচ্ছে মাইক্রোপ্লাজমা নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। এর বাইরে আমাদের পড়া লাগবে নিউমোসিস্টাইটিস, জিরোভিসি নিউমোনি, এখান থেকে প্রশ্ন আসে অনেক সময়। তারপর হচ্ছে অ্যানথ্রাক্স থেকে আসতে পারে। অ্যানথ্রাক্সের
যেমন স্কিন ম্যানিফেস্টেশন আছে সেমন রেসপিরেটরি ম্যানিফেস্টেশন থাকতে পারে। তারপর একটা আমরা কি বলছিলাম যেন, যে প্যারোটিক্স বোঝা হলে তাদের ক্ষেত্রে কি হবে। তাহলে এখন কিছু কিছু প্রশ্ন যেগুলো মোটামুটি ফ্রিকোয়েন্টলি আসে এগুলো একটু ভালো করে পড়া লাগবে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, এ 19-year-old woman presents with sudden onset of left-sided niggling thoracic chest pain. She reports that this was not limiting her activity but that she thought she needed to get it checked out. She has no previous respiratory history of note and her only medication is oral contraceptive pill. Her respiratory rate is 12 per minute. She is not cyanotic and her oxygen saturation is 98% on room air. Chest X-ray shows 1.2 centimeter rim of air, reported as being consistent with a pneumothorax. তাহলে একটা ইয়ং পেশেন্ট, চেস্ট পেন আছে, ভাইটালস তার সব নর্মাল, কোনো শর্টনেস অফ ব্রেথ নাই, রেসপিরেটরি রেট নর্মাল। এই চেস্ট এক্সরে করে দেখা গেছে কি তার নিউমোথরাক্স আছে। সাইজ কত? 1.2 সেন্টিমিটার। ম্যানেজমেন্ট প্ল্যান কি হবে? আচ্ছা, এটি প্রাইমারি নিউমোথরাক্স নাকি সেকেন্ডারি নিউমোথরাক্স? নিউমোথরাক্স আমরা একদম ভাগ করে আছে, একটা যে স্পন্টেনাস আর একটা হচ্ছে আয়াট্রোজেনিক। স্পন্টেনাসের মধ্যে আমরা ভাগ করি প্রাইমারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যার আন্ডারলাইন কোনো লাং ডিজিজ নাই। তাহলে এখানে বলছে তো আগে থেকে কোনো লাং ডিজিজ ছিল না, সো এটা একটা প্রাইমারি নিউমোথরাক্স। প্রাইমারি নিউমোথরাক্স বা সেকেন্ডারি যেটাই হোক, আমরা বলছিলাম কয়েকটা জিনিস দেখবো। ফার্স্ট হচ্ছে পেশেন্ট সিমটোম্যাটিক কিনা, সেকেন্ড হচ্ছে এটা সাইজ কত। তাহলে পেশেন্ট হচ্ছে অ্যাসিমটোম্যাটিক, সাইজ হচ্ছে আমাদের সাইজের ক্ষেত্রে আমরা বলছিলাম 2 সেন্টিমিটার আমাদের কাট অফ ভ্যালু। যদি 2 সেন্টিমিটারের কম হয় তাহলে এটা নন সিগনিফিকেন্ট, 2 সেন্টিমিটার বেশি হলে সিগনিফিকেন্ট। এটার ক্ষেত্রে আছে 1.2 সেন্টিমিটার, তাহলে সাইজ হচ্ছে লেস দেন 2 সেন্টিমিটার। প্রাইমারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে আমরা বলছিলাম যদি পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে, সাইজ লেস দেন 2 সেন্টিমিটার হয়, তাহলে এই পেশেন্টে অ্যাডমিশন দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আমরা ডিসচার্জ করে দেবো অ্যান্ড রিভিউ করবো আউট পেশেন্ট বেসে। বাট এই পেশেন্টটাই অ্যাসিমটোমেটিক বাট সাইজ ছোট, কিন্তু সে সেকেন্ডারি নিউমোথোরাক্স, মানে আন্ডারিং কোনো একটা লাং ডিজিজ আছে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের অ্যাডমিশন লাগবে। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে, সেকেন্ডারি নিউমোথোরাক্সের পেশেন্টে অলমোস্ট অলওয়েজ অ্যাডমিশন দিতে হবে। মানে কোনো একটা পেশেন্ট আগে সিওপিডি ছিল বা কোনো একটা ম্যালিগনেন্সি বা সিস্টিক ডিজিজ ছিল, এই পেশেন্টটা যদি নিউমোথোরাক্স হয়, পেশেন্টের অ্যাসিমটোমেটিক হোক, সাইজ ছোট হোক, যাই হোক না কেন, নিউমোথোরাক্স হলে তাকে অ্যাডমিশন দিতে হবে। বাট প্রাইমারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে যদি পেশেন্ট অ্যাসিমটোমেটিক হয়, সাইজ লেস দেন 2 সেন্টিমিটার হয়, তাহলে পেশেন্টের অ্যাডমিশনের দরকার নেই, আমরা ডিসচার্জ করে রিভিউ করতে হবে আউট পেশেন্ট বেজে। Which of the following most closely correlates with mortality in COPD? এটা প্রিভিয়াস এর একটা কোশ্চেন, তাহলে এটা ঘুরে আসতে পারে, একটা আসতে পারে সিওপিডি মর্টালিটির সাথে কোনটা কোরিলেটেড, অথবা প্রশ্ন আসতে পারে সিওপিডি ক্ষেত্রে প্রগনোস্টিক মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর কোনটা। অ্যান্সার আছে এপিপি1। আচ্ছা, এগুলো প্রশ্ন টপিক দেখা যাচ্ছে না। A 47-year-old woman presents with chronic cough, weight loss and hemoptysis. She is a lifelong non-smoker and has previously been completely well. On no regular medication, on examination she looks thin and her body mass index is 20 kg per meter square. Her blood pressure is within normal limit, pulse normal and regular. ইনভেস্টিগেশনের মধ্যেও তেমন সিগনিফিকেন্ট কিছু নাই। চেস্ট এক্সরে shows a right upper lobe tumor with hilar extension. Bronchoscopy was performed but no biopsies were obtained. Washing negative so far. Excellent. তাহলে পেশেন্টের হচ্ছে প্রেজেন্টেশন হচ্ছে ক্রনিক কাপ, ওয়েট লস এন্ড হিমোপ্টাইসিস, লাং ক্যান্সার লাইক প্রেজেন্টেশন, সাথে হচ্ছে নন স্মোকার।
তাহলে নন স্মোকার পেশেন্টে যদি লাং ক্যান্সার প্রেজেন্টেশন থাকে তাহলে সেটা ডায়াগনোসিস অ্যাডিনোকার্সিনোমা। লার্জ সেল কার্সিনোমা বা স্মল সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা প্রত্যেকটা ইউজুয়ালি স্মোকারদের ক্ষেত্রে বেশি কম। You are trialing a new alpha-1 antitrypsin replacement for the treatment of emphysema. Which of the following directly represents the main functions of alpha-1 antitrypsin in limiting emphysema? Excellent. Let us say elastase inhibitor. এটা বেশ করে ডিসকাস করা হয়েছে, এটা আমরা নিয়ে টাইম ওয়েস্ট করব না। Which of the following is occupational asthma most commonly triggered by? occupational asthma ক্ষেত্রে আমরা ডেভিডসন বলছেন একটা বক্স আছে, কি কি ট্রিগার ফ্যাক্টর আছে। আমরা নতুন এমসিকিউর জন্য ট্রিগার ফ্যাক্টরগুলোর নাম পড়া লাগবে, প্লাস অকুপেশন পড়া লাগবে, আর এসবি এর জন্য মোস্ট কমন যেটা সেটা পড়া লাগবে। occupational asthma ক্ষেত্রে মোস্ট কমন ট্রিগার কোনটা? এটা হচ্ছে আইসোসায়ানেট। এটাও মুখস্থ প্রশ্ন, এখানে আসলে বুঝার তেমন কিছু নেই। তাহলে এটা মনে রাখা লাগবে, occupational asthma ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট কমন ট্রিগার হচ্ছে আইসোসায়ানেট। Which of the following is the most common initial chest X-ray finding in a patient with pulmonary embolism? তাহলে এটা হচ্ছে এর আগে একবার এফসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল যে মোস্ট কমন এক্স-রে ফাইন্ডিংস ইন পেশেন্ট উইথ পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম এক্স-রে ফাইন্ডিংস, এক্স-রে বিভিন্ন ধরনের ফাইন্ডিংস থাকতে পারে, বাট মোস্ট কমন আছে ইউজুয়ালি নর্মাল থাকে। তাহলে এটা একটু পরীক্ষার সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ইউজুয়ালি এক্স-রে দেখলে আমরা নর্মাল ফাইন্ডিংস ইউজুয়ালি অ্যান্সার করি না, তবে এটা কিন্তু এর আগে এফসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে এবং ডেভিডসনও আছে যে পালমোনারি এম্বোলিজমে ইউজুয়ালি এক্স-রে নর্মাল থাকে। সো এটা আমাদের একটু মনে রাখা লাগবে তাহলে। Which of the following is the usual tracer used for PET imaging in lung cancer? তাহলে এটা খুব একটা কমন প্রশ্ন না, তবে ডেভিডসন আছে, সো এটা তো প্রশ্ন আসতে পারে। তাহলে পেট স্ক্যান আমরা ইউজ করছি ফ্লুরোডিঅক্সি গ্লুকোজ ইউজ করি। নামটা একটু মনে রাখেন, এরকম কিছু মুখস্থ টাইপের যেগুলো প্রশ্ন, এগুলো দেওয়ার কারণ হচ্ছে এগুলো আগে একবার পড়ানো থাকলে পরীক্ষা হলে অ্যান্সার করা যাবে না। A 46-year-old man with a history of asthma, well controlled with regular low dose Ferritide, presents with cough productive of purulent blood-stained sputum. On examination, his temperature is 38.6 degrees Celsius, pulse is 90 per minute and regular. There is a cluster of cold sores in the upper lip. Auscultation reveals left-sided consolidation. এটা একটা অ্যাজমা পেশেন্টের একটা কনসোলেশন নিউমোনিয়া ডেভেলপ করছে, আর এক্সামিনেশন করে দেখা গেছে তার আপার লিপে কোল্ড সোর আছে। Which of the following causes of lower respiratory infection is most likely to be associated with herpes labialis? তাহলে হার্পিস লেবিয়াসের ব্যাকগ্রাউন্ড যদি পেশেন্ট নিউমোনিয়া ডেভেলপ করে তাহলে মোস্ট লাইকলি অর্গানিজম কি হবে? এটার অ্যান্সার হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া হচ্ছে আমরা টোটাল তিনটা পাইলাম, একটা হচ্ছে অথবা পেশেন্টের যদি হিস্ট্রি অফ হার্পিস লেবিয়ালিস থাকে,
আর একটা হচ্ছে রাস্টি কালার স্পুটাম যদি থাকে। হার্পেস লেবিয়ালিস কোন ভাইরাস দিয়ে হয়? মানে এটা হচ্ছে ইনফেকশন ডিজিজের একটা কোশ্চেন, আমরা তো আগের ক্লাসে ভাইরাস নিয়ে মনে হয় পড়ছিলাম। হার্পেস সিমপ্লেক্স ভাইরাস 1 or 2? 1। তাহলে আপার বডি পার্টে বা ওরাল ক্যাভিটি এই রিলেটেড আলসারেশন গুলা বা ডিজিজ গুলা হয় হচ্ছে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস 1 দিয়ে। হার্পেস সিমপ্লেক্স ভাইরাস 2 দিয়ে হয় ইউজুয়ালি জেনিটাল আলসারেশন। আমরা ইনফেকশন ডিজিজের পরবর্তী চ্যাপ্টার করবো যে এসটিডি রিলেটেড, ওখানে আমরা পাবো যে রিকারেন্ট পেইনফুল আলসারেশন, এটা হচ্ছে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস 2 এর ম্যানিফেস্টেশন। Which of the following is the definitive intervention for the superior vena cava compression? এটা আমরা আজকে ডিটেলস পড়তেছি না, অঙ্কোলজির সময় আমরা একটু সিনারি আবার পড়বো, এসএসসি কম্পিটিশনের সিনারি কেমন থাকে। জাস্ট ম্যানেজমেন্ট কি হবে, তাহলে এসবিসি ক্ষেত্রে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট হচ্ছে স্টেন্টিং করবো। Which of the following vitamins is it most important to supplement in cystic fibrosis? সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে কোন ভিটামিন সাপ্লিমেন্টেশন দেওয়া দরকার? আমরা যদি অন্যভাবে চিন্তা করি, সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে কোন ভিটামিন ডেফিসিয়েন্সি কমন বেশি? ফোলেট। সিস্টিক ফাইব্রোসিসে কি কি ম্যানিফেস্টেশন থাকে? সব দরকার নেই, আমাদের লাংসে কি হয় আর হচ্ছে প্যানক্রিয়াসে কি হয়। প্যানক্রিয়াসে একটা হইতে পারে ডায়াবেটিস মেলিটাস, আর কি হইতে পারে? ম্যালঅ্যাবজর্পশন। প্যানক্রিয়াটিক এনজাইম গুলো আমাদের কোন ধরনের ফুড ডাইজেশন বা অ্যাবজর্পশনে বেশি দরকার? অ্যাবজর্পশন দরকার না ডাইজেশন দরকার? ডাইজেশন ঠিক মতো হলে অ্যাবজর্পশন ঠিক মতো হবে না, ফ্যাট ডাইজেশনে। তাহলে প্যানক্রিয়াটাইটিস হলে ফ্যাট ডাইজেশন ঠিক মতো হবে না, ফ্যাট অ্যাবজর্পশন ঠিক মতো হবে না। তাহলে এখানে কি হবে? ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন। ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হলে কোন ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সি হবে? ভিটামিন 12। ফ্যাট সলিউবল ভিটামিন কি কি আছে তাহলে? অ্যাডেক, তাহলে ADEK। তাহলে সাপ্লিমেন্টেশন কোনটা দেবো আমরা? এখানে যদি ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হয় তাহলে ডেফিসিয়েন্সি হলে অ্যাডেকে ডেফিসিয়েন্সি হবে, নট ওয়াটার সলিউবল ভিটামিন। তাহলে এই ভিটামিনগুলোর মধ্যে ফ্যাট সলিউবল ভিটামিন কোনটা? এ। তাহলে আমরা সাপ্লিমেন্ট করবো ভিটামিন এ। আচ্ছা, আপনি অপশন কি এ বলছেন নাকি অ্যান্সার এ বলছেন? তাহলে হচ্ছে যে কোনো ম্যালঅ্যাবজর্পশনের পেশেন্ট, ম্যালঅ্যাবজর্পশন কি কিভাবে হতে পারে? আমরা যদি একদম প্রথম চিন্তা করি তাহলে মেইনলি হচ্ছে ডাইজেশনের যদি প্রবলেম থাকে, তাহলে ফ্যাট ডাইজেশনের জন্য আমাদের লাগে হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম, আর একটা লাগে হচ্ছে বাইল। তাহলে বিলিয়ারি ট্র্যাক্টে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হতে পারে। প্যানক্রিয়াটিক যদি কোনো ডিজিজ থাকে সেটা হতে পারে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, হতে পারে সিস্টিক ফাইব্রোসিস, এই রিলেটেড যদি কোনো ডিজিজ থাকে তাহলেও ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হতে পারে। তারপর জিআইটি যদি কোনো প্রবলেম থাকে, তারপর লিম্ফেঞ্জেকটেশিয়া যদি থাকে, তাহলে এই ধরনের কন্ডিশনগুলোতে ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হয়। এই পেশেন্টগুলো আমাদের ফ্যাট সলিউবল যে ভিটামিন আছে এগুলো সাপ্লিমেন্টেশন লাগতে পারে। আবার আমরা যদি প্রশ্ন দেখি, প্রশ্নে যে ভিটামিনগুলো দেওয়া আছে এর মধ্যে সবগুলো হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন এক্সেপ্ট ভিটামিন এ। তাহলে এখান থেকে আমরা একটা আইডিয়া পাইতে পারি যে এখানে মেইনলি ভিটামিন এ, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেওয়া লাগবে। A 17-year-old is admitted to the respiratory ward with a third exacerbation of cystic fibrosis in the past year. She is studying for science A level and asks you about primary defect which underlines the development of cystic fibrosis. Cystic fibrosis মেইন সমস্যা হচ্ছে ক্লোরাইড ট্রান্সপোর্টে ডিফেক্ট থাকে। ওকে, তাহলে এটা মুখস্থ প্রশ্ন। A 45-year-old man presented with a 8-day history of
fever, headache, and persistent dry cough, followed by 2 days of jaundice and dark urine. পেশেন্টের টেম্পারেচার রেইজ, বাইবেজাল ক্রেপস আছে, ইনভেস্টিগেশনের মধ্যে হিমোগ্লোবিন কম, রেটিকুলোসাইট কাউন্ট বেশি, ল্যাকটেড ডিহাইড্রেশন বেশি, রিঅ্যাক্টন টেস্ট পজিটিভ। মানে একদম খুবই টিপিক্যাল সিনারিও ফর মাইকোপ্লাজমা নিউমোনিয়া। মাইকোপ্লাজমা নিউমোনিয়া এটা ক্ষেত্রে কোল্ড অ্যান্টিবডি পজিটিভ থাকে নাকি ওয়ার্ম অ্যান্টিবডি মিডিয়েট থাকে? এটা মাইকোপ্লাজমার ক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে কোর থাকে, IgM থাকে। ওকে, আমাদের আজকে লাস্ট প্রশ্ন। A 21-year-old student is referred by his GP due to recurrent chest infection that caused him to miss several weeks of university every year. He also has bulky, foul-smelling stool that are difficult to flush. He has a good appetite and maintains a healthy diet. Despite this, his weight and height are below the expected range for his age. Physical examination shows multiple nasal polyps. There is mild wheezing over the lower lung pit. Which of the following is likely to be found on further investigation of this patient? Excellent. তাহলে আছে absence of vas deferens. Diagnosis কি? ডায়াগনোসিস সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস ক্ষেত্রে এই প্রশ্নটা খুব কমনলি আসে যে সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টগুলো ইউজুয়ালি যদি মেল পেশেন্ট হয় তাহলে ইনফার্টাইল থাকে, তাহলে ইনফার্টিলিটির কজ কি এটা পরীক্ষায় আসে, তাহলে এক্ষেত্রে ভাস ডিফেন্সটা অ্যাবসেন্ট থাকতে পারে। ওকে, তাহলে এগুলো ছিল আমাদের আজকে প্রশ্ন। আজকে প্রশ্ন রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমরা একটু সিটি স্ক্যান দেখবো আজকে। আমাদের আসলে আগে প্ল্যান ছিল যে আমরা ইমেজিং রিলেটেড কিছু ক্লাস ডিসকাস করবো, বাট টাইম পাওয়া যায়নি।